আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। একটু ব্যস্ততার মধ্যে আছো, কেননা এনসিটিভি কর্তৃক প্রণীত যে অ্যাসাইনমেন্টটা তোমাদের জন্য দেওয়া হয়েছে সেটা নিয়ে হয়তো তোমরা অনেকেই ব্যস্ত সময় পার করছো। ঠিক আছে, তোমরা তো দীর্ঘদিন আসলে পড়াশোনার মোটামুটি বাহিরেই ছিল বলতে গেলে, অতটা কনসেন্ট্রেট দিয়ে পড়াশোনা করা হয় নাই। অ্যাসাইনমেন্ট আসলে করা হয়েছে তোমাদের একটু ব্যস্ততা রাখার জন্য, যেহেতু তোমরা নতুন ক্লাসে প্রমোশন পাবা। সো এই পুরাতন ক্লাসের বইগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা যেন তোমাদের থাকে, এই জন্যই আসলে এই কাজটা করা। তাছাড়া তোমাদের একটু ব্যস্ত রাখা পড়াশোনার ভিতরে। তো অ্যাসাইনমেন্টের অলরেডি প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের কাজ অলরেডি রাখা, প্রথম সপ্তাহের কাজ কিন্তু শেষ। সো আমি আজকে দ্বিতীয় সপ্তাহের কাজ নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় সপ্তাহে যে গণিতের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওইটা নিয়ে একটু আলোচনা করব, ওইটা সলিউশন নিয়ে একটু আলোচনা করব। তো তার পরিপ্রেক্ষিতে আমি প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলিউশন তোমাদেরকে দিয়ে দিব। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের গণিতের সংক্ষিপ্ত প্রশ্নে 4টা প্রশ্ন রাখা হয়েছে। প্রথম 2টা প্রশ্ন, প্রথম 3টা প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে দেওয়া হয়েছে, যেটা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। কেননা এনসিটিভি কিন্তু প্রথমে তোমাদের সিলেবাস প্রণয়ন করেছে, তারপরে সেটার আঙ্গিকে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছে। সো দেখো, আমি যদি সিরিয়াল বাই কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করি, তোমরা জানো যে আমরা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যে ক্লাসগুলো করেছিলাম সেখানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করেছিলাম। তো সেই সাপেক্ষে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে খুব সহজ হবে। তারপরও আমি এটা সলিউশন করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, 1 নাম্বার কোশ্চেন, 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক। তো দেখো, এগুলো হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এই আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে যেতে হয় সেটার টেকনিক কিন্তু তোমরা অলরেডি জানো। কিভাবে দেখো, একটা আবৃত দশমিক ভগ্নাংশের 2টা অংশ থাকে দশমিকের পরে, একটা আবৃত অংশ আর একটা অনাবৃত অংশ। আমরা জানি যেগুলোর উপর পৌনঃপুনিক থাকে সেগুলো হচ্ছে আবৃত অংশ, আর যার উপর পৌনঃপুনিক থাকে না সেটা হচ্ছে অনাবৃত অংশ। সো এইখানে একটু খেয়াল করো, এই 2টা ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু অনাবৃত অংশের কোনো অঙ্ক দেওয়া নাই, অনাবৃতর কোনো অঙ্ক নাই। সো শুধু আবৃত আছে। আর আমরা যখন এই আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে যাব, তখন আবৃত সংখ্যার জন্য আমরা কি বসাই? হরে সাধারণত 9 বসাই, আর অনাবৃতের জন্য 9 পরে যতগুলো অনাবৃত থাকে তার জন্য ততগুলো শূন্য বসিয়ে থাকি। যেহেতু এখানে অনাবৃত নাই, তা আমরা এক্ষেত্রে উপরে 6টা বসে যাবে, নিচে একটা পৌনঃপুনিক অর্থাৎ একটা আবৃত হওয়ার কারণে 9। যেহেতু অনাবৃত নাই তাই আমরা কোনো শূন্য এক্সট্রা বসাবো না। মাইনাস করতে পারি 0, যেহেতু এখানে কোনো পূর্ণ সংখ্যা এবং অনাবৃত সংখ্যা নাই তাই কোনো শূন্য ছাড়া কোনো সংখ্যা বিয়োগ করা যাচ্ছে না। একইভাবে এটার ক্ষেত্রে আমরা 9/9 লিখতে পারি, -0। সো আমরা ভ্যালু আসতেছে দেখো 6/9 ইন্টু 9/9। আমরা যদি একটু কাটাকাটি করি, দেখো একটু খেয়াল করো, 9 কাটা গেল, এই 6 তুমি যদি কাটো 2 দিয়ে, এটা 3 দিয়ে, দ্যাট মিন্স 2/3। এইটাই হচ্ছে আমার মূল আনসার। তো এটা নিশ্চয় তোমরা ভালো মতো বুঝতে পেরেছো, তাই না? আমরা এখন নেক্সট ম্যাথে যাবো। 2 নাম্বার, 32, 37, 21। এটাকে আমরা আবৃত দশমিকে প্রকাশ করবো। যেহেতু এটা সমস্ত ভগ্নাংশ, তাই এটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তো দেখো, আমরা এটাকে কিভাবে আগে অপ্রকৃত করি। তোমরা অপ্রকৃত করার সিস্টেম জানো যে পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ করতে হবে, সেটার সাথে আবার 21 যোগ করতে হবে। সেক্ষেত্রে এটা যদি আমরা 32 ইন্টু 37 এটা গুণ করে যোগ করব 21, তাহলে আমার রেজাল্ট আসবে 1250 ভাগ হচ্ছে 37। এটাকে আমরা ভাগ করব। তো নরমালি আমরা ভাগ প্রক্রিয়া এটা ভাগ করব। দেখো, 37/105 এটাকে যদি আমরা ভাগ করি, খেয়াল করো, প্রথমে আমরা 37কে 120 এর মধ্যে যদি ভাগ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা 3 বার ভাগ দিতে পারি। 3 7 21,
3 থেকে 9 আর 2 11, দ্যাট মিন্স এখানে থাকছে 9, এখানে 5। সো এটাকে আমরা যদি আবার 2 বার ভাগ করি তাহলে আসে 74, তাহলে এখানে রেজাল্ট হবে 21। একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দাও, তাই না? এখন তুমি 5 বার ভাগ দাও, 5 বার ভাগ দিলে দেখো 5 7 35, 3 5 15 আর 18, 185 থাকে হচ্ছে 250। আমরা পয়েন্টের জন্য বারবার কিন্তু একটা করে জিরো পেয়ে যাব। তারপরের স্টেপ দেখো, এটা আমরা 250 এর ভিতরে 6 বার ভাগ দিই, তাহলে 6 বার যদি ভাগ দেই সেক্ষেত্রে হবে 6 7 42, 2 2, তাহলে রেজাল্ট আসতেছে 8, এখানে আসতেছে 1 3 2 2, আবার 0 দাও। সো এটাকে আবার ভাগ দাও, কতবার দিবে? এবার 7 বার দাও, তাহলে 7 7 49, এর 9 হাতে থাকে 4, 3 7 21, আচ্ছা 25, 259। তো এটা দেখো আমি এই পাশে একটু করি, 280 থেকে 259 যদি মাইনাস করে দাও তাহলে রেজাল্ট হবে 1 আর হচ্ছে 6 2 2 হবে, আবার 0। দেখো 210, এই সংখ্যাটা কিন্তু আবার রিপিট হয়েছে, এটা কিন্তু একবার ভাগশেষে এসেছিল, সো এই সংখ্যাটা আবার রিপিট হয়েছে, দ্যাট মিন্স এইখান থেকে অর্থাৎ 185 থেকে আবার রিপিট হবে, দ্যাট মিন্স 185 কোথায় ছিল? 5। সো আবার তুমি 5 বার যাবে, এটার ভিতরে কবার যাবে? 5 বার। 5 বারের পর আবার 6 বার, আবার 7 বার, দ্যাট মিন্স রেজাল্ট আসবে বা 32.567 এইভাবে কন্টিনিউ চলবে, যেটাকে আমরা লিখতে পারি 32.567 এর ফল পূর্ণ হবে। বুঝতে পেরেছ নিশ্চয়? এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 3 নম্বর ম্যাথটাও কিন্তু অধ্যায় 1 থেকে এসেছে। এখানে একটু খেয়াল করো কোশ্চেনটা, যে n is equal to twice p minus 3, comma p is belongs to n, that means p হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমরা জানো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 আপ টু ইনফিনিটি। সো দেখো, এবং বলছে n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ কত হবে, দ্যাট মিন্স এইটাকে আমরা বর্গ করব, বর্গ করে যে রেজাল্ট হবে তাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষটা কত আসে সেটা আমরা দেখব। এটার জন্য আমাকে আগে একটু সিম্পল ধারণা নিতে হবে যে এই যে n is equal to twice p minus 3, এই সংখ্যাটা আসলে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, এটা একটু বলো দেখি তোমরা। এটা কিভাবে বলবা? দেখো দেখো p এর মান আমি 1 2 3 যাই ধরি না কেন, 1 2 3 যাই ধরি না কেন p এর মান, সেটা কিন্তু 2 এর সাথে গুণ হচ্ছে। আর তোমরা জানো যে 2 এর সাথে যে কোনো সংখ্যায় যদি তুমি গুণ করো সেই সংখ্যাটা জোড় সংখ্যা হয়, তাই না? সো twice p minus 3, এই twice p টা হচ্ছে জোড় সংখ্যা। যেহেতু এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা থেকে যদি একটা বিজোড় সংখ্যা মাইনাস করো তাহলে রেজাল্ট হবে কিন্তু বিজোড় সংখ্যা, দ্যাট মিন্স n is equal to twice p minus 3, এটা একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে? তো এইটা আমরা এখানে লিখতে পারি যে যেহেতু p স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, সুতরাং twice p minus twice p জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে। সুতরাং তুমি বলতে পারো অনায়াসে twice p minus 3 একটি বিজোড় সংখ্যা, একটি বিজোড় সংখ্যা। এটা তুমি আগে করে নিতে পারো। সো আমরা এই যে n এর মানটা twice p minus 3, এই মানটাকে আমরা স্কয়ার করে দিই। যেহেতু বলছে এর বর্গকে 4 দ্বারা ভাগ করতে হবে, তাই আমরা এটাকে স্কয়ার করে নিই। দেখো twice p minus 3 হোল স্কয়ার। তো আমরা এখানে a minus b হোল স্কয়ার যদি ফর্মুলা ইউজ করি তাহলে twice p স্কয়ার minus 2 into twice p into 3 plus 3 স্কয়ার, রেজাল্ট আসছে 4p স্কয়ার minus
12p প্লাস 9, এই দুইটা থেকে আমরা যদি 4p কমন নিয়ে নিই তাহলে থাকে p মাইনাস 3 প্লাস 9। সো এতটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই সলিউশনটা। এখন আমরা এখানে কিছু লজিক্যাল জিনিস দাঁড় করাবো। একটু খেয়াল করে দেখো, p তো স্বাভাবিক সংখ্যা এখানে, সো p এর সাথে 4 ও কিন্তু জোড় সংখ্যা। সো p এর সাথে তুমি যে সংখ্যায় গুণ করো না কেন, মানে 4 এর সাথে তুমি যে কোনো সংখ্যায় গুণ করো না কেন, এই 4p টা কিন্তু জোড় সংখ্যা হবে। আর এই জোড় সংখ্যার সাথে তুমি এখানে p মাইনাস 3 যে কোনো সংখ্যায় আসুক না কেন, জোড়ের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেও জোড় হবে। দ্যাট মিন্স এই পুরো সংখ্যাটা কিন্তু জোড়, তাই না? তাহলে 4 ইন্টু যে কোনো জোড় সংখ্যা, 4 ইন্টু যে কোনো জোড় সংখ্যা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে, মনে রাখবে এটা। 4 ইন্টু যে কোনো জোড় সংখ্যা, ধরো আমি একটু উপরে লিখছি, দেখো এখানে লজিক গুলো আমরা দাঁড় করাবো যে এখানে p ইন্টু p মাইনাস 3 একটি জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা এখানে 4p p মাইনাস 3 4 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 4 মাল্টিপ্লাই করা আছে, যেহেতু এটা 4 এর গুণিতক সংখ্যা, 4 এর একটি গুণিতক সংখ্যা, আর এখানে অবশ্যই এটা লিখতে পারো জোড় সংখ্যা এবং 4 এর গুণিতক, জোড় সংখ্যা এবং 4 এর গুণিতক। গুণিতক তো 4 এর গুণিতক যে কোনো গুণিতক 4 দ্বারা কিন্তু বিভাজ্য হবেই। সুতরাং আমরা বলতেই পারি 4p ইন্টু p মাইনাস 3 4 দ্বারা বিভাজ্য। সো আমার বাকি রইল কি 9। 9 কে তুমি যদি 9 কে এখন 9 কে 4 দ্বারা যদি ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে তোমরা বলো 9 কে সাধারণত 4 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকতে পারে? 9 এর ভিতরে 4 কতবার যায়? 9 এর ভিতরে কিন্তু ভাগ যাবে, তুমি যদি 4 কে 9 দিয়ে ভাগ করো তাহলে 2 বার যাবে 1, ভাগশেষ কিন্তু থাকতেছে 1। সুতরাং n স্কয়ার কে 4 দ্বারা যদি ভাগ করো, ভাগ করলে ভাগশেষ 1 থাকে। কি সহজ না? খুবই সহজ অঙ্কটা। তো তোমরা নিশ্চয়ই অঙ্কটি ভালো মতো বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে কি সমস্যা পড়েছো। প্রয়োজনে স্ক্রিনশট সহ তোমরা আমাকে ইনবক্স করতে পারো, ঠিক আছে? সো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো আমাদের নেক্সট ম্যাথ ক্যালকুলেশনটা হচ্ছে অধ্যায় 2.1 থেকে এসেছে। এটা একটা সেট সম্পর্কিত অঙ্ক। সেট নিয়ে আমি অলরেডি 2 থেকে 3টা ক্লাস অনলাইন ক্লাস দিয়েছি, ইভেন আমরা ক্লাসেও রেগুলার ক্লাসেও করেছিলাম। সো সেট সম্পর্কিত বিষয়ে সমস্যা থাকার কথা না। আমি এখান থেকে জাস্ট তোমাদের পূরক সেটটা নিয়ে একটু আবার আলোচনা করবো, যেহেতু পূরক সেটের একটা বিষয় আছে। পূরক সেটটা কি দেখো, ইউ একটা যদি সেট হয়, এটা ইউ সেট, আর এ যদি আরেকটা সেট হয়, তাহলে এর পূরক সেটটা হবে এই যে ঘন অঞ্চলটা দেখতেছো, এই যে বাইরের ফাঁকা অঞ্চলটা, এটা হচ্ছে এর পূরক সেট। দ্যাট মিন্স এ সেটটাকে বাদ দিয়ে ইউ সেটের ভিতরে যা যা উপাদান থাকবে তার সবই হচ্ছে পূরক সেট। আর ইন্টারসেকশন সেট বা সেটো সেট, এটা কোনটা? যে দুইটা সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলি আমরা পূরক সেট। সো এটা যদি আমরা সলিউশন করি, দেখো 4 নম্বর আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে কি সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে u ইকুয়াল 2 3 4 5 6 7 and 9, আর এর ভ্যালু দেওয়া আছে সেট অফ 2 4 6
বি এর ভ্যালু দেওয়া আছে সেট 3 5 7। সো আমরা এ প্রাইম এর ভ্যালু বের করি ফার্স্ট। এ প্রাইম মিন্স হচ্ছে ইউ বার এ, তাহলে 2 3 4 5 6 7 9 বাদ দিয়ে দিই 1, সরি এটা হলো 2 4 6, তাহলে 2 4 6 কে বাদ দিয়ে দাও, এই 2 4 6 এই তিনটা বাদ হয়ে যাবে, থাকবে 3 5 7 9। বাস হয়ে গেল। এখন তুমি এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করে দাও। এ প্রাইম মানে হচ্ছে 3 5 7 9, এই ইন্টারসেকশন 3 5 7। দেখো এই দুইটা সেটের মধ্যে কমন কি আছে, 3 আছে 5 আছে 7 আছে। সো আমরা এই কমন তিনটা নিয়ে নিই, 3 5 7, and that is the answer. সো অঙ্কগুলো কিন্তু খুব ইজি। এটা ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপরে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরে যাব। তো দেখো তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন একে নিয়ে আসলাম। সৃজনশীল প্রশ্ন একে এইভাবে দেওয়া আছে যে f of x equal to x cube plus kx square minus 4x minus 12, আর g of a equal to 1 plus a cube plus a to the power 6 divided by a cube। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আঙ্গিকে তিনটা কোশ্চেন করা হয়েছে। ফার্স্ট কোশ্চেন, একটা গঠনমূলক পদ্ধতিতে সেট দেওয়া আছে, সেটাকে তালিকা পদ্ধতি করতে হবে, তাই তো? সো সবসময় তাই আমরা তো জানি যে সেটের প্রকাশ পদ্ধতি হচ্ছে দুইটা, একটা তালিকা আর একটা গঠন। সো আমাকে গঠন দেওয়া আছে, তালিকায় নিতে হবে। সেকেন্ড কোশ্চেন, f of -2 সমান 0 হলে দেখাও যে রুট কে অম্লজ সংখ্যা। এখানে অবশ্যই আমাকে কে এর ভ্যালু বের করে রাখতে হবে, তাহলে আমি আসলে বুঝতে পারছি না যে কাকে অম্লজ সংখ্যা প্রমাণ করব। এবং লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে g of a square equal to g of a inverse 2। সো আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করে থাকি। দেখো প্রথম যদি অঙ্কটা তুলে ধরো, দেখো ক নাম্বার আমরা দেওয়া আছে দেখো একটা তালিকা পদ্ধতি। খেয়াল করো, x is belongs to n such that x square, সরি এটা 3 এর থেকে বড়, এটা দেখানো হয় না, x is greater than 3 এবং x cube less than or equal 30। এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো তার জন্য আমাকে n এর ভ্যালুটা অবশ্যই জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5 এভাবে কন্টিনিউয়াসলি চলবে, তাই তো? সো x is belongs to n এর জন্য x স্কয়ার ও x কিউব নির্ণয় করি আমরা, নির্ণয় করি। এই অঙ্কটা আসলে তুমি সিঙ্গলি স্টেপ বাই স্টেপ প্যারালাল ভাবে করতে পারো, অথবা একটা ছক ব্যবহার করেও করা যেতে পারে। কিভাবে দেখো, আমরা একটা ছক করি। আমরা এই ছকের মধ্যে একটা কি x রাখলাম, একটা x স্কয়ার আর একটা x কিউব, তিনটা ভ্যালু রাখলাম। সো আমরা তিনটা ভ্যালু, আমরা x এর ভ্যালু 1 ধরি প্রথমে, তারপর 2 ধরবো, 3 ধরবো, 4 ধরবো, 5 ধরবো, এভাবে ধরো আমরা ধরে সামনের দিকে অগ্রসর হব, দেখি কোনটার কি রেজাল্ট আসে। আমরা যদি 1 ধরি, তুমি জানো x স্কয়ার 1 কে স্কয়ার করলে ভ্যালু দিবে 1, আর কিউব করলে ভ্যালু দিবে 1। সো দেখো 1 কি 3 এর থেকে বড় নাকি ছোট? ডেফিনেটলি ছোট, দ্যাট মিন্স ইজ লেস দ্যান 3। আর কিউব 1 কি 30 থেকে ছোট নাকি বড়? ডেফিনেটলি এটা 30 থেকে ছোট। সো 2 কে কিউব 2 কে স্কয়ার করলে হয় 4, 3 কে স্কয়ার করলে হয় 9, 4 কে স্কয়ার করলে হয় 16, 5 কে স্কয়ার করলে হয় 25। একইভাবে আমরা কিউব করে যাই, 2 কে কিউব করলে 8, 3 কে কিউব করলে হয় 27, 4 কে কিউব করলে হয় 64। যদি আমাদের 30 এর সমান অথবা 30 থেকে ছোট নিতে বলা হয়েছে, সো আমরা 64 পর্যন্ত করে আর করব না, ঠিক আছে? যেহেতু 64 একসেপ্ট হচ্ছে না, সুতরাং এটার কোনো দরকার নেই আমাদের, আমরা এটা অতিরিক্ত হিসেবে করব না।
সো খেয়াল করে দেখো এইখানে 4 কিন্তু 3 অপেক্ষা বড় আসছে, দ্যাট মিন্স এই জিনিসটা অর্থাৎ ট্রু ভ্যালুটা এই শর্ত কিন্তু ফিল আপ করেছে, কারণ এর স্কয়ার 4 এর থেকে 3 এর থেকে বড় এবং 8 কিন্তু 30 অপেক্ষা ছোট। একইভাবে 9 3 অপেক্ষা বড় কিন্তু 27 30 অপেক্ষা ছোট। বাট এইটা কিন্তু এই পাশের রিকোয়ারমেন্ট ফিল আপ করেছে, বাট এটা ফিল আপ করেনি, এটা কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। সো এখানে রিকোয়ারমেন্ট আর ফিল আপ করবে না, যত বড় সংখ্যা নিবা সে কিন্তু এটা রিকোয়ারমেন্ট কখনো ফিল আপ করবে না। সো আমার এক্স্যাক্টলি রিকোয়ারমেন্ট ফিল আপ করছে এই ঘরটা আর এই ঘরটা, যেখানে আমরা x এর ভ্যালু ধরছি 2 এবং 3। ঠিক আছে, তাহলে নির্ণয় সেটটা হবে নির্ণয় সেট অনলি 2 এবং 3। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা। আমরা এখন নেক্সট ম্যাথে যাব। দেখো আমাদের নেক্সট কোশ্চেনে বলা হয়েছে রুট কে একটি অমূল সংখ্যা। এটা জানো যে প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা এই সৃজনশীলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। সো আমরা খ নম্বরে যাই, তাই তো? আমাদের দেওয়া আছে ফাংশনটা আমরা লিখে নিব, দেওয়া আছে f of x equal x cube plus kx square minus 4x minus 12। বলা হয়েছে f of -2 অর্থাৎ x এর জায়গায় যদি -2 বসাও রেজাল্ট হবে 0। তো আমরা দেখি এখানে কি আসে, -2 বসিয়ে দেখি। -2 আমরা জানি -2 x এর জায়গায় রিপ্লেস হয়ে যাবে, প্লাস k into -2 স্কয়ার minus 4 into -2 minus 12। সো এটা আসছে -8 plus 4k plus 8 minus 12। 8 কেটে গেল, থাকলো 4k minus 12। সো 0 আসেনি কিন্তু দেখো। সো এটার ভ্যালু কিন্তু 0 আসার কথা, বাট কে কোন একটা মানের জন্য এটা 0 আসেনি। সো সেই মানটা বের করতে গেলে আমাকে এই যে মানটা এটা 0 ধরতে হবে অবশ্যই। So 4k equal 12, that means k is equal to 3. So এখন দেখাতে হবে যে রুট k বা রুট 3 অমূলদ সংখ্যা। এইটা এখন আমাদের কাঙ্ক্ষিত, আমাদের এইমটা হচ্ছে এইখানে অমূলদ সংখ্যা, অর্থাৎ এই এমটা ফিল আপ করবো আমরা এখন। রুট 3 কে অমূলদ সংখ্যা এটা প্রমাণ করবো। এটা আমি ক্লাসে অনেকবার করিয়েছি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই অঙ্কটা করেছো, তোমাদের অনেক পরিচিত একটা অঙ্ক। সো আমরা এটা অমূলদ সংখ্যা এখন এটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে গিয়ে রুট 3 বেসিক্যালি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করার জন্য আমাকে আগে চেক করে দেখতে হবে যে রুট 3 কোনো পূর্ণ সংখ্যা কিনা, তাই না? রুট 3 যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে ডেফিনেটলি দশমিক সংখ্যা হবে, তাই তো? সে দশমিক সংখ্যার মধ্যে দুইটা জিনিস আছে, মূলদ এবং অমূলদ। তো আমি চেক করে দেখবো এটা মূলদ সংখ্যা কিনা। এখন পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা এই দুইটা যদি কোনোটাই সে না হয় তাহলে ডেফিনেটলি সে অমূলদ সংখ্যা যাবে। সো দেখো আমরা প্রথমে 1 কে যদি স্কয়ার করি তোমরা জানো যে রেজাল্ট দেয় 1, বাট 2 কে যদি স্কয়ার করি রেজাল্ট দেয় হচ্ছে 4। বাট তুমি যদি রুট 3 কে স্কয়ার করো তাহলে রেজাল্ট দিবে কিন্তু 3। খেয়াল করে দেখো এই যে রেজাল্ট গুলো আসছে, এই রেজাল্ট গুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যা কিন্তু 4 আর সবথেকে ছোট হচ্ছে 1, তাহলে 3 হচ্ছে তাদের মাঝামাঝি সংখ্যা, তাই তো? সো এই সংখ্যাগুলো রেজাল্ট গুলো যেখান থেকে আসছে সেই প্রেক্ষিতে কে বড় আর কে ছোট সেটা আমরা যদি আইডেন্টিফাই করে থাকি, দেখো যেখানে 1 কে স্কয়ার করলাম 1 দিল, বাট রুট 3 কে স্কয়ার করলাম 3 দিল, দ্যাট মিন্স 1 এর চেয়ে অবশ্যই রুট 3 বড় হবে এবং রুট 3 থেকে অবশ্যই 2 বড় হবে, তাই তো? তো তোমরা 1 এবং 2 1 2 এই দুইটার মাঝখানে, দ্যাট মিন্স আমি যদি সংখ্যা রেখা দাঁড় করে এটা 1 এটা 2, এই দুইজনের মাঝখানে কিন্তু কোনো ধরনের পূর্ণ সংখ্যা নেই। সো এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, এখানে সব ফ্র্যাকশন বা দশমিক সংখ্যা। সুতরাং আমরা বলতেই পারি যে রুট 3 পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। যদি রুট 3 মূলদ সংখ্যা হয়, যদি রুট 3 মূলদ হয়
তবে মূলদের ডেফিনেশন অনুসারে আমরা মূলদ সংখ্যা কাকে বলি? যে সকল সংখ্যাকে অনুপাত আকার প্রকাশ করা যায়, দ্যাট মিনস p/q বা m/n, এরকম অনুপাত আকার প্রকাশ করা যায় যেগুলো দশমিক লিমিটেড, সেগুলোকে আমরা সাধারণত মূলদ সংখ্যা বলে থাকি। তো এইটাকে আমরা একটা অনুপাতের সাথে কম্পেয়ার করব। তবে ধরি √3 হচ্ছে p/q, p ও q হচ্ছে q এর মধ্যে 1 ব্যতীত কোন সাধারণ উৎপাদক নেই, সাধারণ উৎপাদক থাকবে না। সো উৎপাদক যেহেতু নেই, তাহলে p ও q সহমৌলিক। এটা আমরা একটা সাইডে দিলাম, p ও q এর পরিচয়। সো দেখো তোমরা, এটাই যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে আসতেছে p²/q², তাই তো? সো আমার নেক্সট লাইন আসতেছে কি দেখো একটু, আমরা এটাকে লিখতে পারি 3 = p²/q²। এখানে কিন্তু আমরা বর্গ করেছি, বর্গ করে। সো আমরা যদি উভয় পক্ষে q দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে p² × q ভাগ q², q দ্বারা গুণ। ঠিক আছে? এরপরের স্টেপ দেখো, আমরা এখান থেকে লিখতে পারি 3q = p²/q। আমরা যদি একটা q এর সাথে কেটে দিই তাহলে নিচে কিন্তু একটা q থেকে যায়। সো এইটার সাথে আমরা এখন কম্পেয়ার করব। একটু দেখো, এখানে কিছু লজিক্যাল জিনিস আমরা দাঁড় করাবো। এই যে 3q দেখতেছো, q এর মান যদি যে কোনো স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে তাহলে তার 3 এর সাথে গুণ করলে সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। যে কোনো সংখ্যা 1 2 3 4 তোমার যেটা মন চায় সেটাই ধরো, ঠিক আছে? সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। তো এক তো ধরা যাবে না, একের উপর 2 3 4 যেটাই ধরো না কেন, তাহলে 3q স্পষ্টত পূর্ণ সংখ্যা, স্পষ্টত পূর্ণ সংখ্যা। অপরদিকে একটু খেয়াল করো, অপরদিকে p²/q এটা একটা ভগ্নাংশ, তো একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ কখনো কি ইকুয়াল হতে পারে বলো? একটা পূর্ণ সংখ্যা কখনো p²/q বা ভগ্নাংশের সমান হতে পারে না। তাই লিখতে পারি যে সুতরাং 3q p²/q এর সমান হতে পারে না, এর সমান হতে পারে না। তাহলে যেহেতু এর সমান হয় না, ইকুয়ালিটি মেইনটেইন করছে না, দ্যাট মিন্স এটা আমাদের ভুল লাইন হয়েছে। সো এটা ধরা হয়েছিল কোত্থেকে? √3 = p/q, তার মানে তাই সেই ধরাটা আমার ভুল হয়েছে। দ্যাট মিন্স √3 p/q যে ধরেছিলাম এটা হবে না, আসলে √3 p/q আকারের সংখ্যা হতে পারে না, আকারের সংখ্যা হতে পারে না। যেহেতু √3 এরকম একটা অনুপাত আকারের সংখ্যা হচ্ছে না, তার মানে √3 কোনো মূলদ সংখ্যা নয়। দ্যাট মিন্স √3 অমূলদ সংখ্যা। এইটা ছিল আমাদের মূল কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা, অমূলদ সংখ্যা। নিশ্চয়ই তোমরা স্টেপটা ভালো মতো বুঝতে পেরেছো, যেহেতু এটা পূর্বেও আমরা আলোচনা করেছিলাম ক্লাসে, তাই না? সো এর পরের যে স্টেপ, আমাদের পরের যে অঙ্কটা, সেটা হচ্ছে ঘ নাম্বার অঙ্কটা। একটু খেয়াল করো, এটা ফাংশন থেকে এসেছে। দেখো 2.2, সো এইটা যদি আমরা আলোচনা করি, গ নাম্বারটা, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে g of a এর ভ্যালু দেওয়া আছে 1 + aq + a⁶ ভাগ aq। এইখানে আমরা g of a² বসাবো। বসানোর পরে যে রেজাল্ট আসবে, আমরা g of a⁻2 বসানোর পরেও সেম রেজাল্ট দিতে হবে। যদি দুইটা সেম রেজাল্ট হয় তাহলে কিন্তু এই জিনিসটা প্রমাণ হয়ে যাবে আমার। সো আমরা
আগে প্রথমে a স্কয়ার বসিয়ে নিই 1 প্লাস a স্কয়ার কিউব প্লাস a স্কয়ার টু দি পাওয়ার 6 ভাগ a স্কয়ার কিউব। সো আমাদের রেজাল্ট আসছে 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ভাগ হচ্ছে a টু দি পাওয়ার 6। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আসছে বা বাম পক্ষ বলতে পারো। বাম পক্ষের একটা ভ্যালু আসছে, আমরা এখন ডান পক্ষের ভ্যালুটা বের করব। অর্থাৎ g অফ -2 বসাবো। এখন g অফ a ইনভার্স 2 ইকুয়াল আমরা বসাই রাখো 1 প্লাস a ইনভার্স অফ 2 প্লাস a ইনভার্স অফ 6 সরি a ইনভার্স অফ 2 টু দি পাওয়ার 6 ভাগ a ইনভার্স অফ 2 কিউব। আমরা এইখানে বসাচ্ছি, সুতরাং এটা রেজাল্ট দিচ্ছে 1 প্লাস এটা কিউব ছিল a ইনভার্স অফ 6 প্লাস a ইনভার্স অফ 12। তোমরা জানো পাওয়ারে পাওয়ার কিন্তু মাল্টিপ্লাই হয়, দ্যাট মিন্স গুণ হবে a ইনভার্স অফ 6। তো ইনভার্স থাকলে আমরা ওটাকে কি করতে পারি, উল্টাই দিতে পারি, তাই তো? সো প্রত্যেকটাকে যদি আমরা উল্টায় দিই, দেখো আমরা এই লাইনগুলো মুছে দিই। এটা মনে রাখবে 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 6, এই ভ্যালুটা এখান থেকে আসতে হবে। সো এটা আমরা মুছে দিই। 1 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 12 ভাগ 1 বাই a টু দি পাওয়ার 6। আমরা উপরে একটু লসাগু করে দিই। লসাগু ডেফিনেটলি সর্বোচ্চ ঘাত যা সেটা হবে। তাহলে এটা থাকতেছে a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 6 1 বাই a টু দি পাওয়ার 6 1 বাই a টু দি পাওয়ার 6। আমরা এটাকে গুণ করে দিই, মাল্টিপ্লাই করে গুণ করে দিই। এই যে মেইন ডিভাইডেশনকে আমরা গুণ করে দিব। a to the power 12 plus a to the power 6 plus 1 divided by a to the power 12 into a to the power 6 ভাগ 1। সো তুমি যদি একটু কাটাকাটি করতে চাও সেক্ষেত্রে একটু দেখো, আমরা এই সংখ্যাটাকে একটু ঘুরিয়ে লিখি 1 plus a to the power 6 plus a to the power 12 ভাগ a to the power 6। দেখো চলে আসছে, এটাই কিন্তু g অফ a স্কয়ার। আমার এই পাশে ছিল g অফ a ইনভার্স অফ 2। সো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রুফ। বুঝতে পেরেছো নিশ্চয়? তো এই সলিউশনটা কিন্তু সহজ ছিল তোমাদের কাছে, তারপর আমি সলিউশন করে দিলাম। এখন আমরা যাব নেক্সট সৃজনশীল। তো দেখো তোমাদের জন্য সৃজনশীল 2 নিয়ে আসলাম। সৃজনশীল 2 এ একটা ফিগার দেওয়া আছে এরকম স্ট্রাকচারের, সেই ফিগারকে কেন্দ্র করে 3টা কোয়েশ্চেন করা হয়েছে। তো ফিগারটা একটু খেয়াল করে দেখবা যে এটা একটা অনিয়মিত একটা বহুভুজ বলতে পারো। অনিয়মিত বহুভুজ বলতে আসলে কি বুঝি আমরা? অনিয়মিত বহুভুজ বলা হয় তাকে যার বাহুগুলো এলোমেলো পরিমাপ দেওয়া থাকে, ঠিক আছে? যে ক্ষেত্রের বাহুগুলো সবগুলোই এলোমেলো আকৃতির। দ্যাট মিনস আমরা অনেক সময় সুষম ত্রিভুজ বা সুষম ষড়ভুজের নাম শুনেছি। সুষম জিনিসটা হচ্ছে যে সে যত বুঝি হোক না কেন সবগুলো বাহু সমান হইতে হবে তার, বুঝতে পেরেছো? এবং প্রত্যেকটা কোণের পরিমাণ সেম হবে। বাট এখানে প্রত্যেকটা কোণের পরিমাণ সেম না, আবার প্রত্যেকটা বাহুর পরিমাণও সেম না। এগুলো হচ্ছে অনিয়মিত বহুভুজ। তো এখানে অবশ্য কয়েকটা কোণ ইন্ডিকেট করা হয়েছে, যে এটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, ঠিক আছে? এখানে সমকোণ। তো এরকম সমকোণ ইন্ডিকেট করা হয়েছে। চিত্র যদি একটু ফলো করো তাহলে চিত্র থেকে অনেক কিছু ইনফরমেশন গ্যাপ আছে, ইনফরমেশন গুলো আমরা চিত্র থেকে নিয়ে নিতে পারি। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। দ্যাট মিন্স বিসি কোথায়? এইটুকু, এই যে এটার ভ্যালু বের করতে বলা হয়েছে, এটার ভ্যালু। সো এইটার ভ্যালু বের করতে গেলে আমাকে কয়েকটা বাহুর একটা রিলেশন দরকার। তুমি যদি এখানে একটা লম্ব আঁকো, খেয়াল করো মনে মনে লম্ব আঁকো, তাহলে এই লম্বের ভ্যালু আর এটার ভ্যালু, এই দুইজনের ভ্যালু যদি বের করতে পারো, এই লম্বটা এবং এই ভূমি এটার ভ্যালু যদি বের করতে পারো, তাহলে কিন্তু অনায়াসে পিথাগোরাসের ফর্মুলা, উপপাদ্য যে থিওরিটা ব্যবহার করে আমরা কিন্তু বিসি এর মান বের করতে পারি। তো কিভাবে এগুলোর ভ্যালু বের করব সেটা আমরা একটু দেখবো। দেখো কোশ্চেনে
এটা বলা হয়েছে যে ডিই এবং জিই এই দুটো সেম। সো ডি এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার, দ্যাট মিন্স 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তো খেয়াল করো, তুমি যদি ডি থেকে এই এজি এর উপর একটা লম্ব অঙ্কন করো, লম্ব কিসের সমান্তরাল করে? জি সমান্তরাল করে। আমরা লিখব জি সমান্তরাল ডি, এটার নাম দাও পি, পি আর ঠিক আছে। সো যদি একই থাকো তাহলে ডিপি আর জি কিন্তু সেম আসে। সো আমরা লিখতে পারি যে ডিপি ইকুয়াল টু জিই ইকুয়াল টু 5 সেন্টিমিটার। দেখো একটা থেকে আরেকটা ইনফরমেশন নিয়ে আসছি আমরা। সো এটা আমরা 5 সেন্টিমিটার আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের এই পুরোটা যদি কানেক্ট করি, দেখো আমরা ডিপি তো পেলাম, আমরা সিপি এর মান যদি বের করতে চাই, সুতরাং সিপি ইকুয়াল সিডি এর ভ্যালু হচ্ছে সিডি প্লাস ডিপি, দ্যাট মিন্স সিডি এর ভ্যালু হচ্ছে 7 যোগ 5 সমান 12 সেন্টিমিটার। ক্লিয়ার? আমরা কিন্তু সিপি এর ভ্যালু পেয়ে গেলাম। ওকে, এখন আমরা বের করব মূলত এই ভ্যালুটা, এপি এর ভ্যালু। এপি এর ভ্যালুটা কিভাবে বের করব? দেখো আমরা এই জিপি আর ইডি এই দুটো কিন্তু সেম। জিপি এবং ইডি, জিপি সমান সমান হচ্ছে ইডি, দ্যাট মিন্স জিপি ইডি ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। ইডি বা ডি যাই বলো না কেন তুমি, আমরা ডি যেহেতু বলেছি ডি 5 সেন্টিমিটার। যেহেতু এরা সমান্তরাল পরস্পর, দুইটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বের হয়েছে, এই বৃত্তের স্পর্শক হয়ে বের হয়েছে, তার মানে দুইটা, এটাও লম্ব বলতেছি আমরা, এটাও যেহেতু লম্ব বলতেছি, তার মানে ডেফিনেটলি এই বাহুটা সমান্তরাল হবে। সো এই দুইটা সমান্তরাল এবং সমান, দ্যাট মিন্স জিপি ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। সো আমরা খুব অনায়াসে জিপি এর ভ্যালু বের করলাম। তাহলে এপি এর ভ্যালু কি হবে? খুব সিম্পল, আমরা যদি একটু এই পাশে লিখি, খেয়াল করো, এপি এপি সমান সমান হচ্ছে এই পুরো এজি থেকে মাইনাস করব জিপি, দ্যাট মিন্স 12 মাইনাস 5 ইকুয়াল টু 7 সেন্টিমিটার। সো জিপির ভ্যালু পেয়ে গেলাম, তাই না? এখন কিন্তু খুব সহজে আমরা এটা এখন নিয়ে নেব। আমরা সি থেকে এবি এর উপরে আমরা লিখব সি হতে এবি এর উপর সিকিউ লম্ব টানি, সিকিউ লম্ব টানি, ঠিক আছে। আমরা যদি সিকিউ লম্ব টেনে থাকি তাহলে সিকিউটা সমান্তরাল হচ্ছে কার? এপির। কিন্তু বুঝতে পেরেছো? সো এইখান থেকে আমরা এইখানে যাই, একটু তোমরা একটু বুঝে নিও, এই বক্সটার ভিতরে আমরা একটু করি। সো এখন দেখো আমরা কিন্তু বলতেই পারি যে এপি আর সিকিউ সমান, দ্যাট মিন্স সিকিউর ভ্যালু আসছে, এপির ভ্যালু কত আসছিল আমাদের? 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এইটার ভ্যালু 7 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বিকিউ লাগবে। দেখো আমরা এর পূর্বে একটা কাজ করেছিলাম, সিপিটা বের করেছিলাম, সিপি যেটার ভ্যালু আসছিল 12 সেন্টিমিটার। এই সিপি আর এ কিউ এই দুটা কিন্তু পরস্পর সমান ও সমান্তরাল। সো আমরা বলতেই পারি যে এ কিউ ইকুয়াল টু সিপি ইকুয়াল 12 সেন্টিমিটার। তাহলে বি কিউ এর ভ্যালু কত? খুব সহজে বলতে পারবা এ বি মাইনাস সি কিউ, দ্যাট মিন্স 15 মাইনাস 12, 3 সেন্টিমিটার। ব্যাস, এটা 3 আমরা পেয়ে গেলাম। এখন আমরা মুছে দিলাম। এখন আমরা খুব সহজে বিসি এর ভ্যালু বের করতে পারবো। লিখবো এখন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, ডেফিনেটলি যেহেতু এটা আমরা লম্ব এঁকেছি, এখানে সমকোণ ক্রিয়েট হয়েছে। সমকোণী ত্রিভুজ বি সি কিউ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের
উপপাদ্য। অনুসারে আমরা একটা ফর্মুলা এখানে লিখতে পারি যে বিসি স্কয়ার ইকুয়াল সিকিউ স্কয়ার প্লাস বিকিউ স্কয়ার। খুবই সহজ। সিকিউর ভ্যালু 7 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 49 প্লাস 9 ইকুয়াল টু 58। সো আমরা লিখতে পারি যে বিসি সমান সমান হচ্ছে √58, তাই না? যেটাকে আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট পাবো 7.1616 সেন্টিমিটার প্রায়। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো তো আমরা কিন্তু সবকিছু চিত্র থেকে ইনক্লুড করছি, সব চিত্র থেকে এনেছি। তো চিত্রটা তুমি যদি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা খুবই সহজ। তো আমরা সেকেন্ড ক্যালকুলেশনে যাব। দেখো সেকেন্ড ক্যালকুলেশনটা কি হবে, সেকেন্ড কোশ্চেনটা কি আগে দেখি। ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত? ইএফজি এই উপরের টুকু। আমরা যদিও চিত্রটা অ্যাকুরেসি হয় নাই কারণ আমি হাতে এঁকেছি, ঠিক আছে? তোমরা চাইলে এটা কম্পাসের সাহায্যে আঁকতে পারো। তো দেখো ইএফজি এর অর্ধবৃত্তের পরিমাণ পরিধি জানতে চাওয়া হয়েছে। তো দেখো আমরা কিন্তু আগেই জানি ইএফ ইডি আর জি কিন্তু সেম, দ্যাট মিন্স এটা 5 সেন্টিমিটার। এখন পুরো বৃত্তের পরিধি যদি আমরা বের করি এবং সেটাকে যদি অর্ধেক করে দিই তাহলে তো অর্ধবৃত্ত, তাই না? সো আমরা খ নাম্বারটা কিন্তু খুবই সহজে করে নিতে পারি। আমরা লিখতে পারি চিত্র হতে পাই বৃত্তের পরিধি বা বৃত্তের ব্যাস 2r সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ r সমান সমান হবে 5/2, দ্যাট মিন্স 2.5 সেন্টিমিটার। খুবই সহজ। তো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আমরা সূত্র জানি। সুতরাং বৃত্তের অর্ধ পরিধি 2πr কে আমরা 2 দিয়ে ভাগ করে নিব, তাহলে থাকবে অনলি πr। আমরা এটা মান বসিয়ে দিই 3.1416 ইনটু 2.5। ক্যালকুলেশন যদি করো তাহলে রেজাল্ট দিবে 7.54 সেন্টিমিটার প্রায়। এটা ছিল আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা খুব সহজ এবং ছোট, তাই না, তুলনামূলক? আচ্ছা, এর পরের স্টেপটা দেখো বা পরের ক্যালকুলেশনটা আমরা দেখব। এ বি সি ডি ই এফ জি এই পুরো ক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল জানা হয়েছে। পরিসীমা কিন্তু খুবই সহজে তোমরা বের করতে পারো, কেননা পরিসীমা তোমরা জানো যে পুরো এরিয়া যতগুলো বাহু বা যতগুলো সেই পাশে সবগুলো যোগ করে দিলে কিন্তু পরিসীমা চলে আসে। ক্ষেত্রফলটা বের করতে একটু আমাকে টেকনিক খাটাইতে হবে, তাই তো? সো কোনো চিন্তা না। দেখো আমরা প্রথমে যেটা করব, আমরা খ হতে যে ইএফজি এর পরিধিটা ইউজ করব। ইএফজি এর পরিধি খ হতে প্রাপ্ত লিখতে পারো। খ হতে প্রাপ্ত ইএফজি এর পরিধি কত পেয়েছিলাম আমরা? 616 এত সেন্টিমিটার, তাই তো? আমরা এখন সরাসরি এটার পরিসীমায় চলে যাব। সুতরাং এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা খেয়াল করে দেখো। পরিসীমা মিন্স হচ্ছে আমি প্রথমে এজি লিখব, তারপরে লিখব এবি, তারপরে লিখব বিসি, তাই না? আচ্ছা, এটা আমার পরিসীমা ছিল, এইটা না, 7.54 সেন্টিমিটার। তো আমি প্রথমে লিখলাম এজি, পরে লিখলাম এবি, পরে বিসি,
পরে আমার ডিসি আছে, পরে ডিই আছে, এন্ড লাস্ট হচ্ছে ইএফজি। ইএফজি সো এগুলো আমরা সব যোগ করে দিব। এজির ভ্যালু হচ্ছে 12, এবির ভ্যালু হচ্ছে 15 প্লাস বিসির ভ্যালু আমরা কত পেয়েছিলাম 7.616 প্লাস 7 পয়েন্ট সরি এটা হলো বিসির ভ্যালু এখানে 7 আর হচ্ছে ইডির ভ্যালু দেওয়া আছে 5 যোগ হচ্ছে ইএফজি দ্যাট মিন্স 7.54। এই সবগুলো তুমি যদি সামেশন করো, যোগ করো, তাহলে রেজাল্ট চলে আসে। তো দেখি আমরা রেজাল্ট কি হয়। তো এইগুলো সবগুলো যোগ করলে আমার রেজাল্ট হবে 49.47 সেন্টিমিটার প্রায়। সো এইটা হচ্ছে আমার পুরো যে বহুভুজটা বা যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটার পরিসীমা। এখন আমরা ক্ষেত্রফল বের করবো। এটা আমরা মুছে দিই। এটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো আশা করছি। আমরা এখন ক্ষেত্রফলটা বের করবো। গয়ের অংশ আর কি, সেকেন্ড পার্ট অংশ ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা বের করার ক্ষেত্রে আমি যদি এটা যে কানেক্ট করেছিলাম, এই যে শেপটা দেখতেছো, এটা একটা ট্রাপিজিয়ামের লাইক ট্রাপিজিয়াম। সো তোমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হয়তো জানো যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব। সো আমরা এ বি সি এফ বলতে পারো, এ বি সি এফ ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল। দেখো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে সিপি আর এবি, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল হচ্ছে সিপি প্লাস এবি ইন্টু তাদের লম্ব দূরত্ব, এটা হতে পারে এপি ইন্টু এপি। সুতরাং আমরা এখানে রেজাল্ট বসিয়ে দিই। সিপির ভ্যালু বের হয়েছে 12 সেন্টিমিটার প্লাস 15। এপির ভ্যালু আমরা পেয়েছিলাম কত 7 সেন্টিমিটার। ব্যাস, এটা আমরা ক্যালকুলেশন করলেই হাফ ইন্টু 27 ইন্টু 7 ইকুয়াল টু 94.5 আসে। ঠিক আছে, সেন্টিমিটার। এটা আমরা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেলাম। আরেকটা জিনিস দেখো, এই যে শেপটা দেখতেছো, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার এবং এদের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে এটা কিন্তু একটা বর্গ। এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। সুতরাং আমরা লিখতে পারি এখানে এটার নাম দিতে পারো তুমি জিপিডিই, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, বাহু স্কয়ার দ্যাট মিন্স 5 স্কয়ার 25 বর্গ সেমি। এটাও বর্গ সেমি হবে বা সেন্টিমিটার স্কয়ার দিতে হবে। সো এই ছিল এতটুকু এবং এতটুকুর ক্ষেত্রফল। আর অর্ধ পরিসীমার ক্ষেত্রফলটা আমার লাগবে, তাই তো? সো আমরা একটু মুছে দেই। আমরা দেখো যদি মুছে দিয়ে দিলাম, তো দেখো আমরা ইএফজি এর ক্ষেত্রফলটা এখন বের করে নিব। অর্ধবৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া? বৃত্তের ব্যাসার্ধ আমরা অলরেডি বের করে নিয়ে রেখেছিলাম। বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল খেয়াল করো, সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো অর্ধবৃত্ত মানে হচ্ছে 2 দিয়ে ভাগ, তার মানে তুমি যদি এটা 3.1416 মান বসিয়ে ক্যালকুলেট করো, 2.5 স্কয়ার
ভাগ 2। তাহলে দেখি আমরা কি রেজাল্ট হয়। আসছে 9.8175 এত সেন্টিমিটার স্কয়ার। এটা ছিল তিনটা ক্ষেত্রে ভাগ করছি, সমস্ত ক্ষেত্রটাকে তিনটা ভাগে ভাগ করে আমরা তিনটা ক্ষেত্রে আলাদা আলাদা ক্ষেত্রফল বের করছি। এই তিনটা ক্ষেত্রফল যদি আমরা অ্যাড করে দিই তাহলেই টোটাল ক্ষেত্রফল চলে আসবে। এখন তো দেখো, সুতরাং এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফলটা বের করবো। এখন দেখো, তো আমরা ওই ক্ষেত্রফলগুলো কি কি পেয়েছিলাম। প্রথমে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের আসছিল 94.5 প্লাস 25 প্লাস লাস্ট যে ক্ষেত্রফলটা পেলাম সেটা হচ্ছে 9.8175। এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের রেজাল্ট হয় 129.3175 সেন্টিমিটার স্কয়ার। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বইয়ের অ্যান্সার। তো এই সৃজনশীলটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। সম্পূর্ণ রেজাল্ট কিন্তু একটা চিত্র থেকে নিয়ে আসা হয়েছে। সো আমরা এখন সৃজনশীল 3-এ যাব। তো দেখো, আমরা সৃজনশীল 3-এ চলে আসলাম। সৃজনশীল 3-এ একটি সুষম অষ্টভুজের একটি ক্ষেত্র দিয়েছে এবং সেই চিত্র সাপেক্ষে এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে যে ত্রিভুজ ও পিকিউ এর ক্ষেত্রফল কত, সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। এবং গ নাম্বারের প্রশ্ন বলা হয়েছে যে একটা সুষম বহুভুজ এবং একটা অনিয়মিত বহুভুজ, এই দুইটার মধ্যে ক্ষেত্রফল নির্ণয় করা কোনটা সহজতর বলে মনে করো তুমি। তো এইটা আমরা আগে ক্ষেত্রফলটা বের করব, তারপরে গ নাম্বারের অ্যান্সারটা দিব। সো দেখো, এইটা একটা সুষম অষ্টভুজ। এই অষ্টভুজের ও হচ্ছে কেন্দ্রবিন্দু। আমরা ও থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দু যোগ করে দিয়েছি। যোগ করার ফলে এখানে সমান কিন্তু 8টা ক্ষেত্রে বিভক্ত হয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কেন্দ্রে এক একটা আলাদা আলাদা 8টা কোণ সৃষ্টি হয়েছে। সো এইগুলো যদি আমরা বের করি, একটু দেখো, এখানে কেন্দ্র আমরা বলতে পারি যে কেন্দ্র ও হতে শীর্ষবিন্দুগুলো যোগ করলে এটা আমাদের ক নাম্বার প্রশ্ন। যোগ করলে সমান 8টি ক্ষেত্রে বিভক্ত হয়, সমান 8টি ক্ষেত্রে বিভক্ত হয়। তাহলে কেন্দ্রে কোণের পরিমাণ কত? কোণের পরিমাণ ডেফিনেটলি কিন্তু 360 ডিগ্রি। 360 ডিগ্রি। সুতরাং আমরা যদি পি ও কিউ এই কোণটার পরিমাণটা বের করতে চাই তাহলে 360 কে আমরা 8 দিয়ে ভাগ করে নিব, তাহলে আসবে 45 ডিগ্রি। এখন আমরা ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল বের করব। দেখো, ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা আছে, হাফ এ স্কয়ার সাইন থিটা, সুষম ক্ষেত্রের ক্ষেত্রে, সুষম কোন ত্রিভুজের ক্ষেত্রে। সো এইটার ক্ষেত্রে আমরা হাফ এ স্কয়ারের জায়গায় আমরা শুধু দুইটা বাহু ইউজ করব, একটা হচ্ছে ওপি, একটা হচ্ছে ও কিউ। আমরা আগেই বলি যে ওপি আর ও কিউ সেম, যেহেতু এরা সুষম, ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়াই আছে, 4 সেন্টিমিটার সাইন থিটা। সো হাফ 4 ইন্টু 4 ইন্টু সাইন 45 ডিগ্রি, তাই তো। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 1/√2। সাইন 45 এর মান তোমরা জানো 1/√2। তো এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে, এটা কাটাকাটি করলে 2, এটার সাথে কাটাকাটি করলে উপরে একটা √2 থাকে, দ্যাট মিন্স 4√2 বর্গ সেমি, অর্থাৎ 4√2 বর্গ সেমি আসছে। কি খুবই সহজ না? এটা ছিল আমাদের ক্ষয়ের অ্যান্সার। আমরা যদি একটু ক্ষয়ের অ্যান্সার ছিল এটা, সরি, আমরা যদি খতে চলে যাই, একটু খেয়াল করে দেখো, খতে সুষম বহুভুজটির ক্ষেত্রফল, দ্যাট মিন্স পুরো বহুভুজ এর ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো আমরা অলরেডি এটা ডিক্লেয়ার করেছি যে এখানে যে ক্ষেত্রগুলো তৈরি হয়েছে 8টা ক্ষেত্র, এই 8টা ক্ষেত্রই সেম। দেখব চিত্রে উল্লেখিত
উল্লেখিত 8টি ক্ষেত্রই সমান, তাহলে আমরা লিখতেই পারি যে পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এর ক্ষেত্রফল, যেহেতু আমাদের একটা ক্ষেত্রফল যারা আছে সেই ক্ষেত্রফলকে যদি আমি 8 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে ক্ষেত্রফল। আর 8 ইন্টু ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল, তাহলে 8 ইন্টু 32 √2 4√2, যারা ক্যালকুলেশন করলে হয় 32√2 এত বর্গ সেমি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। কি খুব সহজ না? সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা কিন্তু খুবই সহজ। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছিল যে অনিয়মিত আকৃতির বহুভুজ এবং সুষম আকৃতির বহুভুজ এই দুইটার মধ্যে ক্ষেত্রফল নির্ণয় করা কোনটা সহজতর বলে মনে হয় তোমার কাছে? তো তোমরা অলরেডি কিন্তু বুঝতে পারছো যে আমরা 2 নম্বর সৃজনশীলে যে অনিয়মিত বহুভুজের একটা ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম সেখানে বিভিন্ন ক্ষেত্রের বাহুর পরিমাণ নির্ণয় করতে হয়েছে। সেই বাহুর পরিমাণ নির্ণয় করে আমরা পুরো ক্ষেত্রটাকে কয়েকটা ভাগে ভাগ করে আলাদা আলাদা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে লাস্টে যোগ করে একটা রেজাল্ট বের করছি, যেটা আমাদের জন্য একটু টাফ ছিল, একটু সময় দীর্ঘ সময়ের একটা কাজ ছিল। বাট এটার ক্ষেত্রে কিন্তু খুব একটা সহজে একটা ফর্মুলার সাহায্যে এটা নির্ণয় করতে পেরেছি। তাহলে বোঝা যাচ্ছে যে অনিয়মিত আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করা অপেক্ষা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা কিন্তু খুবই সহজ। তো এটাই ছিল তোমাদের দ্বিতীয় সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্ট। আশা করছি তোমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের কাজে লাগবে। তোমরা নিয়মিত অ্যাসাইনমেন্ট গুলো করতে থাকো, আরো পরিমার্জিত সুশৃঙ্খল পরিচ্ছন্নভাবে অ্যাসাইনমেন্ট গুলো করবে, যেন শিক্ষক তোমার এই অ্যাসাইনমেন্ট গুলো খুব ভালোভাবে মূল্যায়ন করতে পারে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।